আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার 10 দিনের মধ্যেই ফের সাজার মুখে পড়তে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে দুদকের করা 6 মামলার মধ্যে পৃথক 3 মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন আদালত। দোষী সাব্যস্ত হলে এ 3 জনের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। প্লট দুর্নীতি মামলাগুলোতে একমাত্র আত্মসমর্পণকারী আসামি রাজুকের সাবেক সদস্য খুরশেদ আলম। 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ মোট 47 জন আসামি। টাঙ্গাইলের মধুপুর গড় সবুজের আবরণে মোড়া একটি ভূপ্রাকৃতিক উচ্চভূমি, অথচ গড়টি ঢাকার পাশের ভূমিকম্প ঝুঁকির অন্যতম বড় কেন্দ্র। 2007 সালে ঝুঁকি পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছিল সিসমোগ্রাফ স্টেশন। বর্তমানে একটি গোলাকার ডিশ আকৃতির অ্যান্টেনা ছাড়া কোনো অস্তিত্ব নেই। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সময় এই ফল্ট নড়ে চড়ে উঠলে ক্ষতির পরিমাণ ভয়াবহ হতে পারে। শুধু টাঙ্গাইল নয়, ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকাও। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কয়েক বছর আগে টাঙ্গাইলের মধুপুরে স্থাপিত সিসমোগ্রাফ স্টেশনে আগুন লাগে, পুড়ে যায় মূল মনিটরিং মেশিন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এখন সেখানে শুধু পড়ে আছে একটি গোলাকার ডিশ আকৃতির অ্যান্টেনা, যা দিয়ে কোনো পর্যবেক্ষণই সম্ভব নয়। মধুপুরে গবেষণা ফল্টের ঝুঁকির উল্লেখ আছে, কিন্তু পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল নেই কোনো জরুরি প্রস্তুতিমূলক ব্যবস্থা। ফলে লাখো মানুষের জীবনযাত্রা চলছে অদৃশ্য এক ভূমিকম্প বোমার নিচে। গেল শুক্রবার টাঙ্গাইল সহ সারা দেশেই 5.7 মাত্রার ভূমিকম্প হয়। একদিন পর বাইপাইল ও ঢাকায় পরপর 3 বার ভূমিকম্প হয়েছে, যা মধুপুর ফল্টের 100 কিলোমিটারের মধ্যে। ভূমিকম্পের ফলে মানুষের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। বিল্ডিংগুলো কাঁপাকাঁপি শুরু হয়েছে, তার মানে আরো 1 মাত্রার বা মানে 5 ছিল তো 6 বা 7 হলে তো আমার মনে হয় বিল্ডিংটা ধসে পড়ে যায়। 6টি সিসমোগ্রাফ মেশিন বসানো হয়েছিল এই মধুপুর গণাঞ্চলে গবেষণা কর্মের জন্য, সেটিও সংরক্ষণ করে তারা রাখতে পারেনি। ভূমিকম্পে জনসাধারণকে সচেতন করতে সরকারকে উদ্যোগ নিতে হবে, তাই সিসমোগ্রাফ সেন্টারটি পুনর্নির্মাণ জরুরি বলে জানান স্থানীয়রা। বৈজ্ঞানিকদের মাধ্যমে বিভিন্ন আগাম বার্তার মাধ্যমে যেন আমরা সচেতন হতে পারি, তাহলে আমরা আরো উপকৃত হব। এই ভূমিকম্প নিয়ে আসলে অনেকে কাজ করে না, তারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, কিন্তু সরকারকেই আসলে মেইন ভূমিকা এখানে পালন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি ভূমিকম্পের ভয়াবহতা চিন্তা করে সিসমোগ্রাফ প্রকল্পটি পুনরায় চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। যেহেতু বহু আগের ছিল, প্রায় 20 বছর আগের, আমরা চেষ্টা করব পুনরায় যেন এটা আবার করা যায় এবং আধুনিক প্রযুক্তি যতগুলো ব্যবহার করা যায় ওগুলো করে যেন আমরা মধুপুরকে সুরক্ষিত, পাশাপাশি টাঙ্গাইল ঢাকাকে সুরক্ষিত রাখতে পারি। মধুপুর ফল্টে যদি 6.5 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়, তা ঢাকা পর্যন্ত শক্তিশালী কম্পন হতে পারে। এতে ব্যাপক প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এই বিগত কয়েক বছরের যে ঢাকা এবং তার আশেপাশে যে ভূমিকম্পন হচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় অ্যালার্ম, সতর্ক সংকেত বলে আমার কাছে মনে হয় যে ভবিষ্যতেও বড় ভূমিকম্প এই অঞ্চলে হতে পারে এবং প্রচুর হতাহত হতে পারে। 2015 সালে এপ্রিল মাসে শক্তিশালী ভূমিকম্প হয়। সে সময় ভূমিকম্পে মধুপুরের বোকারবাইদ এলাকার 1 কিলোমিটার অংশে ফাটল দেখা দিয়েছিল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল 10:30টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা বৈঠকে অংশ নেন। নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেবে ইসি। একই সঙ্গে ভোটের আগে ও পরে কতদিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সে বিষয়েও চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকে। এর আগে প্রথম দফা প্রাক প্রস্তুতিমূলক বৈঠক গত 20 অক্টোবর হয়েছিল, যেখানে সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক বিষয়ে আলোচনা হয়। হঠাৎ নভেম্বরের মাঝামাঝিতে বেড়ে গেছে শীতের তীব্রতা, ফলে ফুটপাতের ভ্রাম্যমাণ গরম কাপড়ের দোকানে ছুটছেন নিম্ন আয় ও মধ্যবিত্তরা। এতে করে মানিকগঞ্জে ফুটপাতের খোলা আকাশের নিচে গরম কাপড়ের দোকানগুলোতে বেচাকেনা বেড়ে গেছে। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান।
মেঘের আড়ালে রোদের লুকোচুরি খেলা আর বাতাসে বইছে শুল্ক হিমেল হাওয়া। সন্ধ্যা সকাল কুয়াশার চাদর মুড়ে দিচ্ছে চারপাশ। সূর্যের তাপমাত্রা কমে যাওয়ায় হঠাৎ মানিকগঞ্জে বেড়ে গেছে শীতের তীব্রতা। ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীত নিবারণে ফুটপাতের উষ্ণ কাপড়ের দোকানে ছুটছেন সবাই। ফলে শীতের শুরুতেই ভ্রাম্যমাণ দোকান ও ভ্যান গাড়িতে গরম কাপড়ের বেচাকেনা বেড়ে গেছে। এছাড়া শহরের অলিগলি ও সড়কের পাশে শীতের নতুন ও পুরনো কাপড়ের পসরা সাজিয়ে বসেছে মৌসুমি ব্যবসায়ীরা। গেঞ্জি, মোটা গেঞ্জি, পাতলা গেঞ্জি, বড়দের হুডি এগুলি বিক্রি হয়, মোজা, টুপি। বেশি চলতেছিল শীতের মোটা হুটি, ডপ শোল্ডার, জগার্স এগুলা। বেশি মোটা মাল এখন খাচ্ছে না, কিছুদিন পরে আবার শীত যখন বাড়বে তখন আবার বেশি মোটা মাল খাবে। বাচ্চা কালেকশন বেশি বিক্রি করি, ঠিক আছে। নানান 7 থানার মানুষ আমাদের কাছ থেকে কেনাকাটা করে। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে ক্রেতারা। তবে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও ফুটপাতের দোকানে ভিড় করছে। এখানে এসেছি আমার নাতির জন্য, এই হালকা হালকা শীত আসতে শুরু করেছে, এই জন্য একটা গরম কাপড় ধরে নেওয়ার জন্য। এখানে একটু কম দামে পাওয়া যায়, এর জন্য কিনি আমরা। বেতন কম, কামাই রোজগার কম, একটু কম দামে পাইলে আমাদের ভালো হয়। সব হালকা শীত পড়ছে, হালকা বাচ্চাদের জন্য জামা কাপড় কেনাকাটা করা যাচ্ছে। মার্কেটে দেখা যায় অনেক বেশি দাম। এদিকে সাধ্যের মধ্যে শীতের কাপড় কিনতে পেরে খুশি নিম্ন ও মধ্যবিত্তরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা সঞ্চয় আর স্বপ্ন আরও একবার খুঁজে ফিরছেন রাজধানী করাইল বস্তির বাসিন্দারা। এটি যেন তাদের নিয়তি। তাদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের হাতে যেন সহায়তা তুলে দেওয়া হয়। আগুন লাগার 2 দিন পর করাইল বস্তির ধ্বংসস্তূপ সাক্ষ্য দেয় কতটা ভয়াবহ ছিল আগুনের লেলিহান শিখা। আরও একবার সেই ছায়ের স্তূপের স্বপ্ন হাতড়ে বেড়াচ্ছে সর্বহারা মানুষ। করাইল বস্তির আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। 15 কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন দেবে এই কমিটি। দর্শক, এই মুহূর্তে করাইল বস্তিতে আছেন সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছি তার সাথে। শিমুল, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কেমন চিত্র দেখছেন আজ আমাদের জানাবেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই করাইল বস্তির যারা মানুষ রয়েছেন তারা অত্যন্ত নির্বিবেক হয়ে গেছেন। তাদের অশ্রুসিক্ত চোখ আমি দেখেছি সকালবেলা এসে, এবং তারা তাদের যে শেষ সম্বলটুকু, অর্থাৎ রাতে এসে যে একজন মানুষ ঘুমায় একটি বাসায়, সেই বাসাটুকু হারিয়ে ফেলেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে। এখানকার মানুষজন দিশেহারা হয়ে গিয়েছেন। তারা শেষ মুহূর্ত পর্যন্ত কোথায় যাবেন, কি করবেন, কিছুই তারা বলতে পারছেন না। আমার পিছনেই যে ভবনগুলো দেখছেন বা এই যে বস্তির দেখছেন, এই বস্তিতে যে ভয়াবহ চিত্র আমরা সকাল থেকেই দেখতে পেরেছি, এটি অত্যন্ত অত্যন্ত কষ্টসাধ্য। এবং তারা এই যে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত যারা মানুষ রয়েছেন তাদের যেই ভবনগুলো রয়েছেন, অর্থাৎ যেই ঘরগুলো রয়েছেন, সেখান থেকে মালামালগুলো আমি আপনার দেখানোর চেষ্টা করছি। এদিক সেদিক ছুটছে মানুষজন, সেগুলো আসলে শেষ সম্বলটুকু একটু নিয়ে তার জায়গাটি থেকে চিহ্নিত করছে যে সেখানে তার জায়গা আছে কিনা। একজন ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে, তার ঘরও আসলে সেখানে পুড়ে গিয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। একটু জানাবেন আসলে যে কি হয়েছিল, আপনার ঘরে কিভাবে আগুন লেগেছিল, কতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন? এটা আমরা আসর নামাজ জামাতের সঙ্গে শেষ করে গেছি, তো ওই জায়গায় বইয়া আমরা দুজনে একসাথে বইয়ে কথা কইতেছি। তো ওই মুহূর্তে 10-15 মিনিট 20 মিনিট বইয়ে গল্প করতেছি, এর ফাঁকে আগুন শব্দ আইছে। আওয়ার পরে থেকে একজন বালু লয়ে গেছে, মানে আগুনটা নিয়ন্ত্রণে আনার জন্য, নিবানোর জন্য। কিন্তু যেই বাড়ির ভিতরে আগুন লাগছে, ওই বাড়ির মানুষ তালা মাইরা মানে এরা বাড়িয়ে গেছে। বাড়িয়ে যাওয়ার পরে আমরা আগুন আর মনে করেন আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারলাম না। তখন এটা আগুনটা বাড়তে মানে খালি বাড়তেই আছে। এরপরে প্রতিটা বাসার ভিতরে মনে করে আলগা সিলিন্ডার ঢুকছে, সিলিন্ডার মনে করে বাস্ট হয়েছে আর আগুন বাড়ছে, এইভাবে বাড়তে তখন এই করাইল বস্তিতে যা আছে সব কিছু শেষ হয়েছে। মূলত সর্বহারা হয়েছে। মূলত আগুন কি সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমেই ঘটেছে? হ্যাঁ, আগুনের সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনটা ঢুকছে। এই বস্তির এত ক্ষতিপূর্ণ হয়েছে না, এতে ক্ষতিপূর্ণ হইল
এখন সরকারের কাছে কি চাচ্ছেন, কার কাছে কি চাচ্ছেন? সরকারের কাছে আমরা একটা দাবি, যাতে আগুনটা আগে যেভাবে গ্যাসটা ছিল ওইভাবে গ্যাসের লাইনের ব্যবস্থা করে দিব। আর বর্তমানে দেখেন এই যে মানুষের অন্ধকারের ভিতরে কেউ কোনো খাবার খাইতে পারে না, খাওয়ার কষ্ট হয়, কারো দেখতে পারে না, বাবারে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে টিন মনে করে ফাওয়া কাটতে লায়, যাতে আমরা বিদ্যুতের যেন ব্যবস্থা করে দেয়, যাতে আমরা বিদ্যুতের হিসাবে চলাফেরা করতে পারি। আর আমরা সরকারের কাছে আমরা একটা দাবি, যাতে আমরা পরিপূর্ণভাবে একালা থাকার মতন এরকম ব্যবস্থা জানি করে দেয়। জি, আপনাকে ধন্যবাদ। তাবাসসুম এই ক্ষতিগ্রস্ত মানুষের কথা শুনছিলেন। তিনি দাবি জানিয়েছেন যে তাদের পুনর্বাসন, গ্যাসের ব্যবস্থাপনা, বিদ্যুতের ব্যবস্থাপনা যাতে করা হয়। আমি আর একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে। এই যে তারগুলো আমি দেখানোর চেষ্টা, এখানে বিদ্যুতের একটি ট্রান্সফরমার মিটার রয়েছে, সেই ট্রান্সফরমার মিটারও কিন্তু ক্ষতিগ্রস্ত। আশ্চর্যের বিষয় হলো, আমি যে ছাদে অবস্থান করছি সেই ছাদে একটি মসজিদ, এটি মসজিদের ছাদ। আশপাশের সবগুলো ভবন যদি পুড়ে যায়, অর্থাৎ যে বিল্ডিংগুলো পুড়ে গেলেও এখানে আসলে এই যে মসজিদটি রয়েছে সেই মসজিদটির শুধুমাত্র যে এখানে পানির ট্যাঙ্কি রয়েছে, সেই পানির ট্যাঙ্কিও কিন্তু আসলে একটুখানি পুড়েছে। অর্থাৎ যে 4টা পানির ট্যাঙ্কি রয়েছে সেই পানির ট্যাঙ্কি কিন্তু শুধুমাত্র একটুখানি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই যে মসজিদের যে আশপাশের নিচেই এসির ব্যবস্থাপনা রয়েছে মসজিদটির, কিন্তু এই মসজিদটির একটি আগুনের একটু ছোঁয়াও লাগেনি। অর্থাৎ অলৌকিকভাবে এটি হয়েছে বলে দাবি করছেন। মসজিদের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কিংবা মসজিদের যে আশপাশের যে অবকাঠামো রয়েছে সেগুলো কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। তাবাসসুম, আমি আসলে এই ভবনগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম। এই জায়গাটিতে আমি রয়েছি। এই যে ক্ষতিগ্রস্ত মানুষরা তাদের আর্তনাদের কথা জানিয়েছেন, তারা বাসস্থাহারা হয়েছেন, তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন পুনর্বাসনের জন্য। তাবাসসুম, এই ছিল আমার কাছ থেকে এই করাইল বস্তি থেকে সর্বশেষ আপডেট। তাবাসসুম। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, করাইল বস্তি থেকে ধ্বংসস্তূপ ও অগ্নিকাণ্ডে সর্বহারা মানুষের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী শিমুল খান। এবার গ্রাম বাংলার খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুব সমাজের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজধানীর তুরাগ থানার উদ্যোগে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি আলমাস আলীর সভাপতিত্বে তুরাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সহ অন্যান্যরা। শরীয়তপুর 1 আসনে বিএনপির পথসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শোলপাড়া বাজার মাঠে আয়োজিত পথসভায় জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হেলাল আখন্দ এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলা। উপস্থিত ছিলেন শোলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহমেদ আলী মাতবর, সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন আখন্দ, জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন আখন্দ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন আখন্দ, ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফারুক মৃধা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ খোকন ব্যাপারী ও জেলা যুবদল নেতা ইকবাল হোসেন আকন। তিনজন আসনকেই বিজয়ী ঘোষণা করবো ইনশাল্লাহ। শোলপাড়া ইউনিয়নের পক্ষ থেকে আসলাম ভাইকে ধানের শীষে বিপুলভাবে বিজয়ী করব, এই আমাদের প্রত্যাশা। আমরা দীর্ঘ 17 বছর রাজনীতি করেছি। এই রাজনীতির মাঠে একমাত্র সাইদ আসলাম ভাইকে আমরা ঠিকভাবে পেয়েছি। আমরা চাই যদি উনি নির্বাচিত হন, ও আমরা উন্নয়ন চাই, এলাকার শান্তি শৃঙ্খলা চাই, এবং যাতে আর কোনো অন্যায় কোনো কাজ না হয়, এবং যেন পুনরায় কোনো স্বৈরাচারের উদ্ভব না হয়, সৃষ্টি না হয়। লেবাননে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন ইউনিফিলে যোগ দিতে বাংলাদেশ নৌবাহিনীর 85 সদস্যের একটি দল গতকাল চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। তারা ব্যানকন 16 কন্টিনজেন্টের অধীনে নৌবাহিনী জাহাজ বা নৌযান সংগ্রামে যোগ দেবেন।
বিদায়ের আগে চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম তাদের আনুষ্ঠানিক বিদায় জানান। এর আগে 19 নভেম্বর আরও 25 সদস্যের একটি দল ঢাকা থেকে রওনা হয়। এদিকে আগামী 27 নভেম্বর ব্যানকন 15 কন্টিনজেন্টের 110 সদস্য দেশে ফিরবেন। 2010 সাল থেকে ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ অত্যন্ত দক্ষতা ও পেশায় দায়িত্বের সাথে তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করবে। দেশীয় জাতি, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে উদযাপন করা হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025। গতকাল দিনব্যাপী উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মোহাম্মদ জুনায়েদ ইবনে হামিদ নাইমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন বেলাবো থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম সারওয়ার, কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, ডক্টর মামুনুর রশিদ সহ আরও অনেকে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও টেকসই জীবিকা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ এর উদ্যোগে 60 জন উপকারভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। শহরের চালতেতলা চার্চ মাঠে জার্মানলা দাতা সংস্থা BMZ ও WHH এর আর্থিক সহায়তায় সাতক্ষীরা ফিংরি ইউনিয়ন ও পৌরসভায় 5, 7 ও 9 নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ছাগল বিতরণ করেন আনন্দ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান সহ অন্যান্যরা। দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির চেয়ারপারসন ও সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য AZM রেজাউনুল হক, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি AZM মেহনাজুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেসুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বরিশালের গরু নদীতে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে গতকাল উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম বিপ্লব, প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম সহ অন্যান্যরা। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী করেছে সাদুল্লাপুর প্রাণী সম্পদ কার্যালয়। বুধবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বর প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় সপ্তাহব্যাপী জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও খামারি জয়ন্ত কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, RM ও দীপান্বিতা দাস, VS আব্দুল্লাহেল কাফি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আটাবহ ইউনিয়নের বারোইপাড়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনগণের মাঝে পৌঁছে দিতে র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এই কর্মসূচি নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। র্যালি শেষে তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের অবস্থান তুলে ধরেন। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী উপহার প্রদান করেন তিনি। এছাড়াও আটাবহ ইউনিয়নের জালসুকা এলাকায় বিএনপির একটি নতুন কার্যালয় উদ্বোধন করেন।
টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ি আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মধুপুর উপজেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতা কর্মীরা মনোনয়ন বাতিলের দাবিতে গণমিছিল বের করে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মধুপুর পৌর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সরকার আসাদুজ্জামান আসাদ, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম.এ. মান্নান, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরকার মোশাররফ হোসেন সহ উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।